এই মিডল ইস্টে আমেরিকার মোট 13টা মিলিটারি বেস ছিল। তো নিউ ইয়র্ক টাইমস বলছে যে এই 13টা মিলিটারি বেস ইদার এটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে, অথবা এটা এত বেশি ধ্বংস হয়ে গেছে, ডেঞ্জারাসলি ডিস্ট্রয়েড, যে এটা আর কোনোভাবেই এক বিন্দু ব্যবহারের উপযোগী নাই। আমেরিকার এই যুদ্ধটা আমেরিকাকে বেশি দিন টেনে নিয়ে যাওয়ার ক্যাপাবিলিটি নাই। তো তাদের কেন নাই এটা তাদের ব্যাখ্যায় তারা বলেছে, তো আমেরিকার যে মিসাইল ক্যাপাবিলিটি তাদের এবং ইন্টারসেপ্টর যে ক্যাপাবিলিটি, এটা এত বেশি কমে গেছে যে এই যুদ্ধ বেশি দিন টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আমেরিকার নাই। আমেরিকা যে হরমুজ ইস্যুটাকে কেন্দ্র করে ইরানকে যে নেভাল ব্লকেড দিয়েছে, এই ব্লকেডের বিষয়ে কথা বলার আগে আমি এই যে ইরান এবং আমেরিকার বিরুদ্ধে ইরান এবং আমেরিকার মাঝে যে একটা নেগোসিয়েশন, একটা চুক্তির যে অ্যাটেম্প হয়েছিল পাকিস্তানের ইসলামাবাদে, ওই বিষয়ে অল্প কিছু কথা বলতে চাই। তো দেখেন, এই চুক্তিটা যে নেগোসিয়েশনে বসার আগেই ইরান সারা বিশ্বকে এবং আমেরিকাকে কয়েকটা মেসেজ দিয়েছিল। এই বিষয়টাকে আমি একটু বলতে চাই। প্রথমত হলো, এই যে নেগোসিয়েশনের ইরানের যে টিম গেল পাকিস্তানের ইসলামাবাদে, এই টিমটা যাওয়ার আগেই এই টিমের উদ্দেশ্যে ইরানের সাধারণ জনগণ এবং আইআরজিসি তারা দুইটা ক্লিয়ার মেসেজ দিয়েছিল এই টিমকে, যে টিমটা নেগোসিয়েশনের জন্য ইসলামাবাদ গিয়েছিল ইরানের, যে দেখো, এক নম্বর কথা হলো যে এই যুদ্ধের মাধ্যমে আজ পর্যন্ত আমরা যা জিতেছি, নেগোসিয়েশনের টেবিলে আমরা সেটা হারাতে চাই না। এটা হলো এক নম্বর। আর দুই নম্বর হলো, আমাদের সকলের প্রিয় নেতা আলী খোমেনির জানাজা এখনো হয় নাই। তো এই যে নেগোসিয়েশনের যে টিমটা ইসলামাবাদে গেছে, তারা যেন এই দুইটা বিষয় মনে রাখে। একই সাথে এই নেগোসিয়েশনের যে টিমটা গিয়েছিল ইরানের, তারা আমেরিকা ইসরায়েলকে এবং সারা বিশ্বের মানুষকে তারা 4টা মেসেজ দিয়েছে। ক্লিয়ারলি তারা 4টা মেসেজ দিয়েছে। প্রথমত হলো, আমেরিকার ইতিহাসে কখনো এটা হয় নাই যে এই আমেরিকার সাথে নেগোসিয়েশনের আমেরিকার পক্ষে নেগোসিয়েশন টিমের সদস্য কারা হবেন সেইটাকে ডিকটেট করা অথবা সেইটার বিষয়ে কোনো সুপারিশ করা। ইরানের জনগণ, ইরান এবং ইরানের জনগণ তারা খুব ভালো করে জানে এবং সবসময় জানে যে আমেরিকা এবং ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। বিশেষ করে নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যায় না, এবং তার যথেষ্ট কারণ আছে। কারণ এই দুজন তাদের ইতিহাসে তারা কখনো কোনো সফল নেগোসিয়েশন ট্রিটি করতেও পারেন নাই, আবার কোনো ট্রিটি ঠিকভাবে মেনটেনও করতে পারেন নাই। তারা ডিফল্টার হয়েছেন অল থ্রু। তো সে কারণেই ইরান চেয়েছিল যে এই নেগোসিয়েশন টিমে কমপক্ষে একজন দুজন ওই রকম মেম্বার থাকবেন যে মেম্বারের একটা অথরিটি আছে, যে মেম্বার ডিসিশন দিতে পারে, এবং যে মেম্বারটা আসবে সে যেন মোটামুটি একটা গ্রহণযোগ্য ফিগার হয়। এই যুদ্ধের অপর শব্দ তো শান্তি, মানে এই শান্তি শব্দটা যে বোঝে। এ কারণেই আমরা জানি যে ট্রাম্পের প্রশাসনে তার যে ভাইস প্রেসিডেন্ট আছে জেডি ভেন্স, এবং ইনি মোটামুটি ভাবে সবাই জানে যে এটা উনি এই ইরান যুদ্ধের বিপক্ষে টাইপের। তো এই জন্য ইরান চেয়েছিল যে এই ভাইস প্রেসিডেন্ট যেন এই টিমে অন্তর্ভুক্ত হয়, এবং ইরান সেটা এনশিওর করেছে। একই সাথে আমরা জানি যে এই নেগোসিয়েশনটা হয়েছে ইসলামাবাদে, যে বিষয়ে ইসরায়েলের প্রচন্ড আপত্তি ছিল। কারণ ইসরায়েল কোনোভাবে চাচ্ছিল না যে এই নেগোসিয়েশনটা পাকিস্তানে হোক, ইসলামাবাদে হোক, এবং পাকিস্তানের সাথে ইসরায়েলের ওই রিলেশনটাও নাই, এবং তারা এনফোর্স চাচ্ছিল যে এই বিষয়টা পাকিস্তানে না হয়ে ইন্ডিয়াতে হোক। তো সেটাও চায়না এবং ইরান তারা ইনশিওর করেছে যে না, ভেন্যুটা ইসলামাবাদেই হোক। তো এই যে একটা নেগোসিয়েশন শুরুর আগেই প্রথমেই যে নেগোসিয়েশন টিমে ইন্টারফেয়ার করা, আমেরিকান নেগোসিয়েশন টিমে, এবং ভেন্যুটা এনশিওর করা মোটামুটি তাদের একটা পছন্দের, এইরকম একটা ইনফ্লুয়েন্স, এটা আমেরিকার সাথে আগে আমরা ইতিহাসে কখনো করতে দেখি নাই। 2 নম্বর বিষয়টা হলো, তারা এনশিওর করেছে যে নেগোসিয়েশন টেবিলে বসার আগেই লেবাননে ইসরায়েলের যে বর্বরোচিত যে হামলা যেটা হচ্ছে সেটা যেন বন্ধ হয়, এবং তারা এটা এনশিওর করেছে যে সকল প্রকার, যদিও ইনিশিয়ালি ভাইস প্রেসিডেন্ট ভেন্স উনি একটা মজার কথা বলেছিলেন, ডায়লগ দিয়েছিলেন যে এটা একটা আপনার এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা লজিক্যাল মিসআন্ডারস্ট্যান্ডিং। তা আসলে না,
তো আলটিমেটলি ইরান এনশিওর করেছে যে যুদ্ধ ওই ফ্রন্টেও যেন ইসরায়েল বন্ধ করে, এবং তাদের যে অর্থগুলো ছিল আমেরিকা ফ্রিজ করে রেখেছিল, $7 বিলিয়ন এখানে এখানে $6 বিলিয়ন, সেটাও যেন ওই ফ্রিজিংটা যেন তুলে নেওয়া হয়। তো আমি 2 নম্বর পয়েন্ট যেটা বললাম যে আমেরিকা এটা ইনশিওর করেছে, ইরান ইনশিওর করেছে যে আলোচনা টেবিলে বসার আগেই যেন এটা হয়। 3 নম্বর বিষয়টা হলো, আপনারা সবাই খেয়াল করেছেন যে নেগোশিয়েশন টিমে যারা এসেছিল তারা সবাই কালো ড্রেস পরে এসেছিল, অল ব্ল্যাক। এখানে তাদের স্যুট কালো ছিল, শার্ট কালো, প্যান্ট কালো, জুতা কালো। এবং এই কালো হলো কেন, এই তারা ডেলিভারেটলি এটা এসেছিল, এবং একই সাথে তারা সাথে করে নিয়ে এসেছিল, সেটা আমরা ছবি দেখেছি, ওই প্লেনের ভেতরেও ছিল এবং ওই নেগোসিয়েশন টেবিলের পাশেও ছিল, যে তারা ওই আমেরিকা যে স্কুলে হামলা করে তাদের যে প্রায় 165 জন নিষ্পাপ শিশুকে যে মেরে ফেলেছিল, তাদের রক্তমাখা শার্ট, রক্তমাখা জুতা, রক্তমাখা স্কুল ব্যাগ, তাদের ছবি, এগুলো নিয়ে এসেছিল ওই নেগোসিয়েশন টেবিলে। এই যে কালো ড্রেস এবং এই যে রক্তমাখা ড্রেসগুলা, এগুলোর মাধ্যমে তারা ওই নেগোসিয়েশন টিমকে আলোচনা শুরুর আগেই ওই মেসেজটা দিছে, সারা ওয়ার্ল্ডকে দিছে, যে দেখো হোয়াট ইউ হ্যাভ ডান, তোমরা দেখো। এবং আমরা এই নেগোসিয়েশন টিমে ওই যে ওই যে রক্ত, এই রক্তের সাথে আমরা বেইমানি করব না, এবং এই রক্তের সাথে আমরা কোনো কম্প্রোমাইজও করব না এই নেগোসিয়েশন টেবিলে। আর 4 নম্বর পয়েন্টটা হলো যে আপনারা দেখেন যে এই নেগোসিয়েশন টিমে ইরানের কম্পোজিশন ছিল 72, তারা 72 জন মানুষ নিয়ে এসেছিল। ইরানের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এত বড় ডেলিগেশন নিয়ে ইরানের আগে কোথাও যায় নাই। তার মানেটা হলো ইরান ওই মেসেজটাও সারা বিশ্বকে দিতে চেয়েছে যে দেখো, আমরা এই ট্রিটিটা করতে চাই, উই আর ভেরি পজিটিভ। এ কারণেই আমরা আমাদের প্রয়োজনীয় সকল বিশেষজ্ঞ তাদেরকে আমরা সঙ্গে এনেছি। তো এটা তো গেলে ওইটার বিষয়। এখন আপনি যে প্রসঙ্গটা তুললেন, যে ব্লকেড যেটা দিয়েছে, ইউএসএ যে ব্লকেড দিয়েছে, দেখেন পশ্চিমা বিশেষজ্ঞরাই, যুদ্ধ বিশেষজ্ঞরাই বলছিল যে এই যে 15 দিনের একটা যুদ্ধ বিরতি, এটার মেনলি আমেরিকা ইসরায়েলের দরকার ছিল। ইরান ওইভাবে চায় নাই, তারা যুদ্ধবিরতি চায় না, ইরানের জনগণও চায় নাই। তো অনেকেই বলেছিল যে এই 15 দিনের এই যুদ্ধবিরতির বাহানাটাই ছিল যে আমেরিকা তাদেরকে এবং ইসরায়েল তাদেরকে নতুন করে একটু রিঅর্গানাইজ করা, তাদের যে গোলা বারুদ, তাদের যে মিসাইল শেষ হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে, এই মুভমেন্ট গুলো কমপ্লিট করা, তাদের দূর দূরান্তে যে জাহাজগুলো আছে সেগুলোকে কাছে আনা, মানে রেইনফোর্সমেন্ট এবং রিপ্লেনিশমেন্ট আর্মি ভাষায় বলে, এইগুলো এনশিওর করা, অল পসিবল লজিস্টিক এই বিষয়গুলো করা। এবং এইটার সাপোর্টিং এ ওয়েস্টার্ন মিডিয়ার এবং বিশেষ করে মিডল ইস্টেরও অনেকগুলো নিউজ পেপারে এসেছে যে তারা অনেকগুলো স্যাটেলাইট ইমেজের রেফারেন্স দিচ্ছে, যে অনেকগুলো স্যাটেলাইট ইমেজ দেখলে বোঝা যাবে যে প্রচুর পরিমাণে ইউএসএ কার্গো প্লেন এই সময়ে মিডল ইস্টে এসেছে, প্রচুর পরিমাণে ইউএসএ আমেরিকার লজিস্টিক মুভ হয়েছে এখানে। তো এখন আমি আসছি যে এই ব্লকেটে আমেরিকার কোনো লাভ হবে কিনা। দেখেন, তার আগেই একটা বলি যে আমেরিকার 2টা ডেস্ট্রয়ার কিন্তু এই হরমুজে যাওয়ার চেষ্টা করেছিল, পরে ইরানের হুমকিতে এবং ওয়ার্নিং এ তাদেরকে ফেরত চলে যেতে হয়। তো এখানে পশ্চিমা বিশেষজ্ঞরাই বলছেন যে লাভ হবে না, তার 4টা কারণ তারা বলছেন। প্রথমত বলছেন যে ইরান অনেক বছর ধরেই ইরান এর উপরে আমেরিকা একটা সর্বাত্মক স্যাংশন দিয়ে রেখেছিল, অর্থনৈতিক স্যাংশন। তো ইরান তো একটা অবরুদ্ধ ভাবেই ছিল গত 30 বছর কিংবা তারও বেশি। বিশেষ করে এই ট্রাম্পের প্রশাসনে আসার পরে এই অবরুদ্ধর মাত্রাটা আরো অনেক বেড়ে গিয়েছিল। তো ইরান তো একটা অবরুদ্ধ অবস্থাতেই ছিল, তো তাদের জন্য এটা নাথিং নিউ। এবং ইরানের যে অর্থনীতি এবং ইরানের যে এই অবরুদ্ধ অবস্থায় ইরানের যে জীবনযাত্রা এবং অর্থনীতি, এটা যাদের সাথে, মেনলি চায়নার সাথে, মেনলি রাশিয়ার সাথে, মেনলি পাকিস্তানের সাথে ইরানের বর্ডার আছে, এবং মেনলি ইন্ডিয়ার সাথে, তো এই যে কয়েকটা দেশের সাথে তো এই কারণে এই অবরুদ্ধ করার, যেহেতু ওই হ্যাবিট আছে ওদের, এই নতুন করে নেভাল ব্লকেড যেটা আমেরিকাই প্ল্যান করেছে ট্রাম্প, এটাতে ইরানের তেমন একটা ক্ষতি হবে না, এটা আমেরিকার ক্ষতি হবে। কারণ আমেরিকার ক্ষতি হবে, কোনোভাবেই ইরানের ক্ষতি হবে না, এটা তারা বলছেন। 2 নম্বর পয়েন্টে বলছেন, আমি 4টা পয়েন্টের কথা বলছিলাম, 2 নম্বর পয়েন্টে বলছেন যে এই হরমুজ নিয়েই যে কেচ্চা কাহিনী এখন চলছে, সারা বিশ্ব এটাকেই নিতে পারছে না। তো এই এখন ইরানের হাতে ওই ট্রাম্প কার্ডটাও ইরান খেলার সম্ভাবনা আছে, যে তারা ওই যে হরমুজ তো পার্সিয়ান গালফে, এই সাগরে, ওদিকে রেড সি,
রেড সিতে যে আবার এরকম একটা স্ট্রেট অফ বাবুল আল মানদেব আছে, যেটা ইয়েমেনের এই সাথে, তো বলছে যে এই 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 বাবুল এল মানদেব যেটা, এটাও তো ইরান বন্ধ করে দিবে, এবং ইরানের ওই ক্যাপাবিলিটিটা আছে। ওখানে যে হুতিরা আছে ইয়েমেনে, তারা এর আগে একবার হুঙ্কারও দিয়েছিল যে এটা আমরা বন্ধ করে দিব। তো তার মানে হরমুজ এবং বাবুল এল মানদেব যদি বন্ধ হয়, পার্সিয়ান গালফ এবং রেড সি দুটাই যদি বন্ধ হয়, তাহলে এই লোডটা তো বিশ্ব নিতে পারবে না। এই এই জবাবটা আমেরিকাকে ফেস করতে হবে। 3 নম্বর যেটা বলছে যে মানে সারা বিশ্বের জন্য, আমেরিকার জন্য প্রযোজ্য, এটা সারা বিশ্বের জন্য প্রযোজ্য, যে সবারই তেল দরকার, তেল বিষয়টা সবার তেল দরকার। এটা ইরানের তেলও দরকার বিশ্ব ইকোনমির জন্য এবং বিশ্ব জীবনযাত্রার জন্য। এবং এইটা ট্রাম্প যেহেতু ব্যবসায়ী, সে বোঝে, এ কারণেই কিন্তু রাশিয়ার উপরে আমেরিকার যে স্যাংশন ছিল সেটা তুলে নিচ্ছে, যাতে করে তেলের ফ্লোটা থাকে। এই ইরানের তেলটাও দরকার। এই ইরানের তেলটাও যদি যাওয়া বন্ধ হয়ে যায়, ব্যারেল প্রতি এটা $150 উপরে চলে যাবে। তো এই কারণেই এই যে ওয়ার্ল্ডের যে তেলের ফ্লোটা আছে, ইরানের তেলও খুব ইম্পর্টেন্ট। আর 4 নম্বর পয়েন্টটা যেটা বলছে, যেটা হলো যে এই যে ব্লকেট দিচ্ছে, ইরান তো দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রিপারেশনে আছে, ইরানের দেশপ্রেম আছে এবং ইরানের ওই সহনশীলতা আছে, তারা কষ্ট স্বীকার করতে রেডি আছে। তো এ কারণেই এই ব্লকেট দিয়ে ট্রাম্প কয়দিন রাখতে পারবে? 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস? ইরানের তো এটাতে প্রবলেম নাই, যেহেতু তাদের দেশপ্রেম আছে এবং তারা দীর্ঘমেয়াদীর জন্য তাদের প্রিপারেশন আছে। বাট ওই প্রিপারেশন তো ট্রাম্পের নাই। তো এ কারণেই বলছে যে এই ব্লকেটটা কোনো কাজে আসবে না, এটা আমেরিকার ক্ষতি করবে। এবং এমনিতেই আমেরিকার যত মিত্র আছে, ইউরোপ, তারপরে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, এরকম ইন্ডিয়া, আমেরিকার যারা মিত্র আছে, তারা তো এমনিতেই আমেরিকার বিপক্ষে চলে যাচ্ছে। আমেরিকা, এই বিষয়টা আমি একটু পরে বলবো। তো এ কারণেই আমেরিকার আরো বেশি ক্ষতি হবে এইটাতে। আর আমার একটা দেখার ইচ্ছা আছে, যেটা আমি আজকে এই প্রশ্নটার আনসার আজকে কিছুটা পেয়েছি এবং পরে আরো দেখবো, এবং আমার সাথে বিশ্বের আরো অনেকেই, যে এই যে আমেরিকা ব্লকেট দিয়েছে, এখন ওই হরমুজ দিয়ে ইরানের তেল নিয়ে তো চায়না জাহাজগুলোও তো যাবে। দেখা যাক আমেরিকা চায়নার জাহাজগুলো আটকায় কিনা, অথবা আটকাতে পারে কিনা। এটা আমি যেমন আজকে আটকায় নাই, চাইনিজ জাহাজগুলো তেল নিয়ে, ইরানি তেল নিয়ে ঠিকই চলে গেছে, আমেরিকা ওটাতে আটকায় নাই। তো এটাও আমার দেখার ইচ্ছা, যে আমেরিকা কার জাহাজ আটকায় এবং কারটা আটকায় না। এখন আমি এই আমেরিকার এই যুদ্ধের বর্তমান অবস্থাটা নিয়ে আমি নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল এসেছিল, এটা গত পরশুদিন এসেছিল, আমি সেই বিষয়ে একটু বলতে চাই। যেটা হলো, নিউ ইয়র্ক টাইমস কয়েকটা বিষয় ক্লিয়ার করে বলে দিচ্ছে একেবারে। যে প্রথমত যে বলছে যে এই আমেরিকার এই যুদ্ধটা আমেরিকাকে বেশি দিন টেনে নিয়ে যাওয়ার ক্যাপাবিলিটি নাই। তো তাদের কেন নাই, এটা তাদের ব্যাখ্যায় তারা বলেছে যে এই মিডল ইস্টে আমেরিকার মোট 13টা মিলিটারি বেস ছিল। তো নিউ ইয়র্ক টাইমস বলছে যে এই 13টা মিলিটারি বেস ইদার এটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে, অথবা এটা এত বেশি ধ্বংস হয়ে গেছে, ডেঞ্জারাসলি ডিস্ট্রয়েড, যে এটা আর কোনোভাবেই এক বিন্দু ব্যবহারের উপযোগী নাই। তো এটা তারা বলছে। এবং একই সাথে বলছে যে তোমরা যতই বলো, বা অনেকের কাছ থেকে শুনছি যে 50,000 ইউএস সৈনিক আছে মিডল ইস্টে আমেরিকার, তো আসলে বলছে 50,000 না। এই 50,000-এর ভিতরে শুধুমাত্র 5 থেকে 7 হাজার সৈনিক আছে, যাদের ওই কমব্যাট ক্যাপাবিলিটিটা আছে, ওই কমব্যাট ট্রুপস হিসেবে যাদেরকে ওই মিডল ইস্ট থেকে নিয়ে ইরানে যদি চাই ডিপ্লয় করা যাবে। শুধুমাত্র 5 থেকে 7 হাজার, বাকিরা ওই ইরানের ওই রোলে না। অনেকে আছে অপারেটর, অনেকে আছে অ্যানালিস্ট, ড্রাইভার, বিভিন্ন ইসের লোক আছে, এবং দে ডো নট বিলং টু সাম ফরমেশন। তো তাই বলছে যে ওই কম্ব্যাটেন্ট যে সোলজার, যেটা আমরা বুটস অন দি গ্রাউন্ডের জন্য ইরানের যদি আমেরিকা প্ল্যান করে, তার জন্য আছে মাত্র 5 থেকে 7 হাজার। মানে আমি ক্যাপাবিলিটির কথা বলছি নিউ ইয়র্ক টাইমস এর রেফারেন্সে। একই সাথে তারা আমেরিকার নেভির ক্ষেত্রে বলছে যে, আমি জাস্ট আর 2 মিনিটে শেষ করছি। আমেরিকার নেভির বিষয়ে তারা বলছে যে দেখো, এই যে আমেরিকার নেভি পৃথিবীর ইতিহাসের সব থেকে শক্তিশালী নেভি, এটা যেমন সত্যি, বাট এই ইতিহাসের সব থেকে শক্তিশালী নেভিটা কিন্তু এই যুদ্ধের এতদিন যাবৎ ইরানের বর্ডারের থেকে তাদের ইরানি মিসাইলের রেঞ্জের বাইরে অবস্থান নিয়ে আছে। তারা কিন্তু ইরানের কাছাকাছি আসতে পারে নাই, এটা তারা বলছে। আর ইরানের এয়ারফোর্স নিয়ে, আমেরিকার এয়ারফোর্স নিয়ে তারা বলছে যে দেখো, এই যে আমেরিকার ইতিহাসে এই ইরানে ওই যে তাদের একটা পাইলট
উদ্ধার করতে যে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের যে একটা নাটকের কথা বলছে যে একটা সিঙ্গেল ডেতে একদিনে এতগুলা আমেরিকার এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, এটা আমেরিকার ইতিহাসে আগে কখনো হয় নাই। তো এটা হলো এই যুদ্ধের বর্তমান অবস্থা, এই যুদ্ধের এটা হলো বর্তমান অবস্থা। একই সাথে আমেরিকার যে মিসাইল ক্যাপাবিলিটি তাদের এবং ইন্টারসেপ্টর যে ক্যাপাবিলিটি, এইটা এত বেশি কমে গেছে যে এই যুদ্ধ বেশি দিন টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আমেরিকার নাই।